আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রায় ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু, মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহার, রেল উপদেষ্টার সঙ্গে বৈঠকে শ্রমিক নেতাদের সমঝোতা। বরিশালের ৬ জেলায় টিসিবির ২.৫ লাখ কার্ড বাতিল, চরম বিপদে নিম্ন আয়ের মানুষ, যাচাই করে নতুন করে বিতরণ করা হবে বলছে কর্তৃপক্ষ। জয়পুরহাটে পানি নিষ্কাশন ড্রেনের নির্মাণ বরাদ্দ বাতিল, জলাবদ্ধতা ও ফসলহানির আশঙ্কা কৃষকের। এবং মাগুরায় কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, অল্প সময় অধিক ফলন হওয়ায় চাষে বাড়ছে আগ্রহ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতে মিন্টো রোডের বাসায় রেল উপদেষ্টা ফজলুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে রানিং স্টাফরা সোমবার মধ্যরাতে কর্মবিরতিতে গেলে টানা ২৬ ঘণ্টা বন্ধ থাকে সারা দেশের রেল চলাচল। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পর সবশেষ রাত ২.৫টার দিকে সমাধান হয় এই অচল অবস্থার। যে সুবিধা আগে আগে ছিল সবগুলো বিদ্যমান, সবগুলো আমাদের 75% যে অনৈতিক হারের যে পাওনা পেনশনের সুবিধা, ওগুলো সব আমরা পূর্বে নিয়ে পাবো। শুধু ২২ সালের ব্যাপারটা, উনি ২২ সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রণালয়ের দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দিবে। আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আরেকটা জিনিস হচ্ছে যে রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, স্টেশন থেকে ট্রেন কি ছাড়ছে, কি বলছেন যাত্রীরা? শারমিন, প্রায় দীর্ঘ 26.5 ঘন্টার কর্মবিরতির পর রেল যোগাযোগ বা রেল চলাচল কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তবে যেটা হয়েছে, দীর্ঘ সময় কর্মবিরতির ফলে প্রচুর পরিমাণে কিন্তু শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমি যদি আমার পেছনের একটু বোর্ডটা দেখাই, যে এখানে যাতায়াতের যে শিডিউলটা আছে সেটাতে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ৬টা ৩০ ছেড়ে যাবার কথা থাকলেও সেটাকে পরবর্তীতে সকাল 10টা 5 নাগাদ ছেড়ে যাওয়ার জন্য রিশিডিউল করা হয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা ছেড়ে যায়নি। এবং অন্যান্য যে ট্রেনগুলো আছে সেগুলোর কিন্তু একই অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিডিউল বোর্ডে। এর ফলে যেটা হয়েছে, যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে। গতকালকে এক ধরনের ভোগান্তি ছিল যাত্রীদের, যে একেবারেই ট্রেন চলাচল করেনি। তবে আজকে যেটা হয়েছে, আজকে গতকালকে মধ্যরাতে রাত ২.৫টা নাগাদ যারা আন্দোলনরত ছিলেন রানিং স্টাফ, তাদের যিনি সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা দিয়েছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন, এই মর্মে যে তাদের যে দায় দাবিগুলো আছে সেগুলো রেলওয়ের যিনি সচিব আছেন, রেলপথ সচিব, তার বাসভবনে গতকাল রাতে একটি মিটিং হয় তাদের সাথে এবং সেখানে তাদের দাবি মেনে নেওয়ার একটা
তাদেরকে কথা দেওয়া হয় যে তাদের দাবি মেনে নেওয়া হবে। এর ফলে কিন্তু আসলে তারা তাদের আন্দোলন থেকে সরে আসার একটা ঘোষণা দিয়েছে। রাতে এবং সকাল থেকেই সেই রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হওয়ার কথা, তবে রেল চলাচল করলেও শিডিউল বিপর্যয় রয়েছে এবং সকাল 10টা পর্যন্ত কিন্তু সকাল 9টা পর্যন্ত কিন্তু আসলে ট্রেন যোগাযোগ চলাচল করবে না বলেও জানানো হয়েছিল। এছাড়া যাত্রীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, টিকেটের রিফান্ড নিয়ে প্রতিক্রিয়া রয়েছে এবং যাত্রীদের সঠিক সময় গন্তব্যে পৌঁছানো নিয়ে অভিযোগ অনুযোগ রয়েছে যে ট্রেনের টিকিট তারা আগে ঠিকঠাক মতোই কেটেছে, তবে প্রচুর পরিমাণ শিডিউল বিপর্যয়ের জন্য তারা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছে না। এছাড়া যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আজকে কটা নাগাদ গ্যাজেট আসলে প্রকাশিত হবে এবং গ্যাজেট প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু তারা পূর্ণাঙ্গ যে তাদের যে দাবি আদায়ের আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে পারেন। এমনিতে তাদেরকে আহ্বান করা হয়েছে তাদের ইউনিয়নের পক্ষ থেকে যাতে তারা কাজে ফিরে, এবং তারা কিন্তু কাজে ফিরেছেন এবং রেলওয়ের যে স্বাভাবিক চিত্র, সেই চিত্রটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। গতকালকে কিন্তু এরকম ভিড় ছিল না এবং বিআরটিসি যে বাস সার্ভিসটা সেটা আজকে আমরা দেখতে পাইনি, যদিও আজকে চলার কথা ছিল, তবে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার ফলে হয়তোবা সেই সার্ভিসটা আজকে দেওয়া হচ্ছে না। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে। শারমিন। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুশফিক। খুলনা থেকে ট্রেন চলাচলের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম হাবিব। খুলনা থেকে আজ সকাল 7:15টায় রূপসা এক্সপ্রেস চিলাহাটার উদ্দেশ্যে রওনা করেছে। এর মধ্যে দিয়ে এই ধর্মঘটের অবসান হয়েছে। গতকাল মধ্যরাতে রেল মন্ত্রণালয় এবং উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রানিং স্টাফরা তাদের দাবি আদায়ের আশ্বাস পাওয়ার পর পুনরায় কাজে যোগদান করেছে। এর ফলে এই যে 31 ঘন্টার যে জনদুর্ভোগ ছিল, এই দুর্ভোগ লাঘব হয়েছে এবং মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। তবে আমরা যেটি কাউন্টারে জানতে পারলাম যে এখনও অনেকেই গতকালকে যে সমস্ত ট্রেনের প্যাসেঞ্জার ছিল অনলাইনে টিকিট কাটা, অনেকেই এখনও টাকা ফেরত পায়নি। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের টাকা তারা ফেরত পাবে। যারা কাউন্টারের মাধ্যমে কিনেছে তারা কাউন্টার থেকে টাকা সংগ্রহ করবে, আর যারা অনলাইনে টাকা কিনেছে তাদের টাকা অনলাইনে ফেরত দেওয়া হবে। তবে আজকে এই রেল ধর্মঘটের ফলে এই মধ্যরাতে যে সভা হয়েছে, এই খবর অনেকের কাছে না পৌঁছানোর কারণে রেল স্টেশনে আজকে ভিড় তেমন একটা নেই। তবে কিছু প্যাসেঞ্জার যাদের আগে টিকিট কাটা ছিল তারা স্টেশনে এসেছে এবং কিছুক্ষণ আগেও একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ঠিক 9টায় চিত্রা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আজকে যে পরবর্তী যে শিডিউলে যে ট্রেনগুলো আছে সেগুলো যথারীতি ছাড়বে। তবে সকাল 6টায় যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল পদ্মা সেতু হয়ে, সেই ট্রেনটি যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবুল হাসনান। ধর্মঘট প্রত্যাহারের পর সকাল 7:30টার পর থেকেই আসলে চট্টগ্রামে যেসব ট্রেন ছিল তারা অনেকটা বিভিন্ন গন্তব্যে ঢাকার বিভিন্ন রুটে রওনা দিয়েছে। এসব ট্রেনে কিছু কিছু যাত্রী তারা নিয়ে গেছে যারা স্ট্যান্ড বাই টিকিট কেটেছে বলে আমরা জানতে পেরেছি। এরপরে চট্টগ্রামের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম এবং স্টেশনের প্রবেশের মুখে অনেক যাত্রী তারা টিকিট সংগ্রহ করছেন পরবর্তী ট্রেনগুলোর জন্য। এখানে অনেক যাত্রী অবস্থান করছেন, তারা বিভিন্ন গন্তব্যে যাবেন। আমি এরকম কয়েকজন যাত্রীর সাথে কথা বলি, তারা আসলে কোথায় যেতে চান তাদের প্রতিক্রিয়াটা আমরা একটু জানতে চাই। আসলে আপনারা কোথায় যেতে চাচ্ছেন? আমরা আসলে ময়মনসিংহ যাব বিজয় এক্সপ্রেসে। তো আমরা আসলে আজকে ট্রেন চলবে কিনা সেটা নিয়ে আসলে চিন্তিত ছিলাম। তো 2:30টার দিক দিয়ে শুনছি ধর্মঘটটা প্রত্যাহার করছে। দেন আমরা সকাল 6টায় চলে আসছি ফ্যামিলি নিয়ে। এখন আমাদের ট্রেন 9টায় যাওয়ার কথা, এখনো আসলে ওনারা কিছু বলতেছে না কখন যাবে। আমি তথ্য সহায়তা কেন্দ্রে গিয়ে জানলাম যে ওনারা বলতেছে যে না, ওইটা জানাই দেওয়া হবে। তো আদৌ আমরা জানি না কখন আমাদের ট্রেন যাবে কি যাবে না। তো সেটা নিয়ে এখন চিন্তিত আছি। অলমোস্ট অনেকগুলো ট্রেন চলে গেছে সকাল থেকে। আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলি। আপনারা আসলে আমি তো বিজয়ের টিকিট কাটছিলাম, কুমিল্লা যাব। এখন কি অবস্থা? এখন তো ট্রেনের খবর, ট্রেন নেই। তারপর মানুষ দেখেন না, সবাই তো
এখন আমরা দুজন যাত্রীর সাথে কথা বললাম। ওনারা বিভিন্ন রুটে যাত্রী, তারা বিভিন্ন জায়গায় যাবেন। তারা বলছেন যে ট্রেনের এখন তারা আসলে এটা 9টায় আসার কথা ছিল, এখনো কিন্তু ট্রেনটা স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছায় নাই। আমরা স্টেশন মাস্টারের কাছে গিয়েছিলাম, দেখছি তারা খুব ব্যস্ত বিভিন্ন ট্রেনের বিভিন্ন শিডিউল নিয়ে। মূলত হচ্ছে ট্রেন যাত্রী সব ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এটা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে সময় লাগবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাজশাহীতেও শুরু হয়েছে ট্রেন চলাচল, সেখানকার খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুজাউদ্দিন ছোট। রেল ও রানিং স্টাফদের টানা 30 ঘন্টা কর্মবিরতির পর আজ সকালে তারা কাজে যোগ দেওয়ায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে মোট 7টি ট্রেন চলাচল করে। তবে দুপুরের দিকে আরো কিছু ট্রেন চলবে এবং সে ট্রেনগুলো চলাচলের কারণে যাত্রীদের সংখ্যা বাড়বে বলে আশা করা যায়। সকালে যে ট্রেনগুলো চলেছে সেগুলোতে যাত্রী সংখ্যা কম ছিল, কারণ গতকাল রাতেই যে ঘোষণা হয় যে ট্রেন চলাচল করবে সে ব্যাপারে যাত্রীদের তেমন একটা জানা ছিল না। সে কারণে ট্রেন চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল কম। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। 15 দিনের মধ্যে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং আগামী 1 মাসের মধ্যে তার কার্যক্রম শুরুর দাবি সহ 5 দফা জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজে শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে 24 ঘন্টার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা। এর আগে সচিবালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে উঠে আসে তাদের বহুল প্রত্যাশিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ নানা চাওয়া পাওয়া। আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগামী 1 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এ সময় গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 7 কলেজের আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ওই যে বিচার সুষ্ঠু সমাধান না হয়, রাকিব সহ হাসপাতালে যারা আছে তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে গিয়ে দেখতে পারো না কিভাবে করে পিটিয়ে আহত করা হয়েছে। এটা একটা ধিক্কার আমাদের। এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এই আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেন। 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল মহানগরী সহ বিভাগের 6 জেলায় টিসিবির 2.5 লাখ কার্ড বাতিল করা হয়েছে। এই দুর্মূল্যের বাজারে কোনো কিছু না জানিয়ে হঠাৎ কার্ডগুলো বাতিল হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপদে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাতিল হওয়া কার্ডগুলো যাচাই বাছাই করে নতুন করে বিতরণ করা হবে। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টিসিবির হিসেব অনুযায়ী সিটি কর্পোরেশন সহ বরিশাল বিভাগের 6 জেলায় 5,98,968টি কার্ডের মধ্যে 3,48,134টি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়। বাকি 2,50,834টি কার্ড বাতিল করেছে টিসিবি। এর মধ্যে বরিশাল নগরীতে বাতিল কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে 59,436টি কার্ড বাতিল করা হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল হওয়ার সংবাদ জানার পর হাজার হাজার কার্ডধারী মানুষ নগর ভবন, কাউন্সিলরের কার্যালয় ও পৌরসভায় ভিড় করছে। কার্ড কেন বাতিল করা হলো সেটাও জানেন না এই নিম্ন আয়ের হতদরিদ্র মানুষগুলো। অভিযোগ উঠেছে অনিয়মের। 60,000 টাকা কার্ড বাতিল হইলে আমাকে তো বাতিল হইবে, বড় লোকের তো হইবে, আমাকে গরিবের তো বাতিল হইবে। বাতিল হয়েছে অনেকে, ক্ষমতার বলে অনেকগুলো করছে, এক ফ্যামিলিতে 7টা 8টা 10টাও করছে। আমার কার্ডই বাতিল হয়ে গেছে,
এখন মনে করেন আমার ফ্যামিলি দিয়ে কেউই পায় না। যার একটা তারও বাদ হয়ে গেল, তাহলে তো গরিব মানুষ সে পাইলো না, যারা আছে সে পাইলো, তাতে লাভ কি? স্থানীয় টিসিবি কর্তৃপক্ষ বলছে, কার্ডের মধ্যে বিভিন্ন তথ্যপাত্র ভুল থাকা, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলে নিবন্ধন না করা সহ বিভিন্ন কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। যাদের এই কার্ডগুলো হয়নি, যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেই শূন্যস্থানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন নতুন করে উপকারভোগী তারা নিবন্ধন করতে পারবেন। সিটি কর্পোরেশন বলছে, মিথ্যা তথ্য দিয়ে নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। কার্ডগুলো বাতিল হয়েছে আমাদের টিসিবি সেন্ট্রাল থেকে, অর্থাৎ অনলাইনে চেক করে তারা বিভিন্ন ক্রাইটেরিয়াতে বাতিল করেছে আর কি। এগুলো আমরা দিছি। তাই এখন পরবর্তীতে আমাদের কাছে যেটা দেওয়া আছে যে আমরা যদি এরকম গরিব নিরীহগুলো পাই, তাহলে পর্যায়ক্রমে যে 90,000, এগুলো পর্যায়ক্রমে আমরা 90,000 আবার ফিল আপ করি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এভাবে বিনা নোটিসে কার্ড বাতিল করায় চরম বিপদের মুখোমুখি বরিশালের হতদরিদ্র মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বিএনপি, তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণতি হতে পারে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায়, 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণের মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো। মইনুল হাসান, এটিএন বাংলা। সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের বাকি সব দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন তিনি। এই ঘোষণায় 10 দিন ধরে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মাঝহারুল হক মুহাজিরের রিপোর্ট। এমন মুহূর্তের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ 40 বছরের। এর মধ্যে অনেক সরকার নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি তাদের দাবি। তবে অন্তর্বর্তী সরকারের কাছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো ছিল স্পষ্ট। যে দাবি আদায়ে সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন মাদ্রাসা শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের ধোঁয়াও তাদের আন্দোলন থামিয়ে রাখতে পারেনি।
অবশেষে সিদ্ধান্ত এলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সব দাবির সাথে নীতিগতভাবে একমত সরকার, যা আগামী জুন মাসের মধ্যে পূরণ করা হবে বলে জানানো হয়। তবে এর মধ্যে সব দাবি যদি পূরণ না হয় তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এই আন্দোলনের প্রধান সমন্বয়কদের। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েন কেউ কেউ। আপনি আজকে চলে যাবেন 40 বছরের বৈষম্য কাটছে, আমরা 10টা দিন অনেক কষ্ট করছি, অনেক পুলিশের মার খেয়েছি, তারপর রাজপথে বসেছিলাম। আজকের যে ডক্টর ইউনূস সেই স্বপ্ন পূরণ করছে, এই জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। এর আগে বেলা 2টা পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ 10 দিনের আন্দোলন এবার দেখলো আশার আলো। যে আলোর দেখা পেতে এই বাবার বয়সী শিক্ষকদের পুলিশের মার খেতে হয়েছে, অনাহারে দিন কাটাতে হয়েছে। এখনো অনেক শিক্ষক হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখন দেখার বিষয় এই অন্তর্বর্তী সরকার তাদের শুধু আশা দিয়ে ক্ষান্ত থাকেন কিনা। রাজধানীর শাহবাগ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জয়পুরহাটের পৌর এলাকায় পানি নিষ্কাশন ড্রেনের বরাদ্দ বাতিল হওয়ায় ক্ষতির মুখে এলাকাবাসী। 2021 সালে 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্ধেক কাজ হওয়ার পর বাতিল হয় বরাদ্দ, থেমে যায় নির্মাণ কাজ। বাকি কাজ শেষ না হলে বর্ষার পানি জমে ফসল নষ্ট ও জলাবদ্ধতার আশঙ্কা কৃষকের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া রূপনগর স্টেডিয়াম পাড়াবাসীর চলাচল ও দ্রুত পানি নিষ্কাশনের জন্য 2021-22 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1,41 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 167 মিটার ড্রেন নির্মাণের জন্য 70 লাখ টাকা ব্যয় হবার পর কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ফলে ফেরত যায় বরাদ্দকৃত টাকা। এতে প্রায় 400 বিঘা জমির ফসল হুমকির মুখে পড়ে। এদিককার পানি যাওয়ার জন্য ড্রেনটা করা হয়েছিল, এই ড্রেনটা হতে হতে ড্রেনটা বন্ধ হয়ে গেল। এই জমিটাতে আমরা আগে খেলতাম, তো এখানে বৃষ্টির কারণে বন্যার কারণে এখানে অনেক পানি জমে গেছে। আর এই ড্রেনটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা বুঝতে পারি না। আমরা চাই যে ড্রেনটা আবার পুনরায় হোক, টাকা ফেরত আসুক, এই মাঠে পানিটা নিষ্কাশন হোক, আমরা সকলে এই মাঠের জন্য সুষ্ঠুভাবে যেন আমরা ফসল ফলাতে পারি। রাজনৈতিক বাধায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে জানিয়ে চলতি বছরে নতুন করে ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। চলতি বছর উক্ত ড্রেনটি আবার নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন প্রকল্পের সাথে আলোচনা চলছে। আমরা প্রকল্প থেকে অর্থায়ন পেলেই উক্ত মাস্টার ড্রেনটি বাকি অংশের কাজ নির্মাণ করতে সক্ষম হব বলে আশা করছি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের প্রকল্প ছিল সেটি। এটা অনেক আগের কাজটির যে অবশিষ্ট অংশ আছে তা আমরা সরজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জনগণের ভোগান্তি দূর করতে অবশিষ্ট ড্রেন নির্মাণের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেলের চাহিদা মেটাতে বিনামূল্যে সরিষা বীজ দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বীজের পাশাপাশি কোনো অর্থ ছাড়াই জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক সার এবং প্রশিক্ষণও দিচ্ছে প্রতিষ্ঠানটি। 2021 সাল থেকে এ পর্যন্ত 75 জন কৃষককে নতুন জাতের বাড়ি সরিষা 14 বীজ দেওয়া হয়েছে। অল্প সময়ে অধিক ফলন হওয়ায় দিন দিন নতুন জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। যশোর থেকে তাবান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। নতুন জাতের বাড়ি 14 ও ফলন নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষকদের চোখে এখন অধিক লাভবান হওয়ার প্রত্যাশা।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বাড়ি 14 সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। 2021 সাল থেকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী সেন্টারে শুরু হয় এ কার্যক্রম। কৃষকরা বলছেন, এ জাতের সরিষা গাছের উচ্চতা মাঝারি, তাই ফসলের ভারে গাছ হেলে পড়ার আশঙ্কা কম। আর বীজে তেলের পরিমাণ প্রায় 45%। প্রতি শতকে ফলন হয় 6.5 থেকে 6.25 কেজি। আর মাত্র 80 দিনেই পাওয়া যায় ফসল। আদ্দিন কোম্পানি থেকে আমাদেরকে সার, বীজ, বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করেছে। বাড়ি 14 সরিষা বীজ বপন করেছি, অনেক আশা করি অনেক ফলন পাবো। কম সময়ে উন্নত জাতের সরিষা চাষ করে খুশি কৃষকরা। এ ফসল চাষে দিন দিন বাড়ছে আগ্রহ। অন্যান্য সরিষা আছে, এটার দাম ভালো পাবো। আমার দেখা দেখে আশেপাশে আরো অনেকেই চাষ করেছে এবং সবার ফসলই খুব সুন্দর হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য তাদের নানাভাবে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সহযোগিতা করছে বলে জানান প্রতিষ্ঠানটির কৃষি কর্মকর্তা। আদ্দিনের যে সদস্য পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী, তার ভিতরে উপপ্রকল্পের যাতে ফসলটা আমরা প্রদান করে থাকছি। সদস্যদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা আগে যে জাতটা চাষ করছে তার থেকে এটা অনেক ভালো হবে। ধীরে ধীরে নতুন জাতের সরিষা চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। রাজধানী মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের 7টি তাজা গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে একটি হ্যান্ড গ্রেনেড, 3টি সাউন্ড গ্রেনেড ও 3টি স্মোক গ্রেনেড সহ মোট 7টি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনা সদস্যরা। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। গত 5ই আগস্টের পরে কোনো থানা থেকে গ্রেনেডগুলো লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডগুলো উদ্ধার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে। এবারে পার্টেক্স খেলার খবর। বিপিএলে সেরা 4 দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখার মিশনে দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে চিটাগং। 8 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুলনা টাইগার্স। নিজেদের সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে 8 উইকেটে হেরেছে চিটাগং। রংপুরের বিপক্ষে আগের 33 রানে পরাজিত হয় মোহাম্মদ মিঠুনের দল। অন্যদিকে রংপুর রাইডার্স টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। মিরপুরে বেলা 1:30টায় মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রায় 30 ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহার। রেল উপদেষ্টার সঙ্গে বৈঠকে শ্রমিক নেতাদের সমঝোতা। বরিশালের 6 জেলায় টিসিবির 2.5 লাখ কার্ড বাতিল। চরম বিপদে নিম্ন আয়ের মানুষ, যাচাই করে নতুন করে বিতরণ করা হবে বলছে কর্তৃপক্ষ। জয়পুরহাটে পানি নিষ্কাশন ড্রেনে নির্মাণ বরাদ্দ বাতিল। জলাবদ্ধতা ও ফসল হানির আশঙ্কা কৃষকের। এবং মাগুরায় কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। অল্প সময়ে অধিক ফলন হওয়ায় চাষে বাড়ছে আগ্রহ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।